এক রাতের জন্য কত চাই? 30,000 দিতে হবে। বেশি ডিমান্ড করছেন মনে হচ্ছে না? এর আগে কোনো পুরুষ আমায় দেখেওনি ভালো করে, আর আপনি কিনা বলছেন বেশি হয়ে গেছে। আমার টাকাটার অনেক প্রয়োজন, বিধায় আমার সব থেকে বড় সম্বলটাও বিক্রি করে দিতে হচ্ছে। আচ্ছা, যত চান ততই দিব, কিন্তু প্রথমবার সহ্য করতে পারবেন তো? জানি না, টাকাটা আমার অনেক প্রয়োজন, তাই আমার সহ্য করতেই হবে। আচ্ছা ঠিক আছে, বলেন কোথায় গাড়ি পাঠাতে হবে? গাড়ি পাঠাতে হবে না, মানুষ খারাপ ভাবে রাতের বেলায় গাড়ি করে কোথাও যাচ্ছি নিয়ে সমালোচনা করবে। এর থেকে ভালো আপনি বলেন কোথায় যেতে হবে আর কয়টায়। ঠিক 9টায় খন্দকার বাংলোতে এসে আমাকে একটা কল দিন, তাহলেই হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, বাই। এতক্ষণ কিছুই বুঝতে পারেননি মনে হয়, তাই না? এখন সব বলি আপনাদের তাহলে। ছেলেটির নাম নীরব, ওরফে রাহিয়ান রিফাত নীরব। শহরের এক ধনী পরিবারের ছেলে। রাজনীতির নেশা আছে তার ভিতর ছোট থেকে। মাঝে মধ্যে কাঁচা মাংসের গন্ধ নিতে ভালোবাসে, তাই আজও কাঁচা মাংসের সন্ধানে এতক্ষণ কোনো এক মেয়ের সাথে চুক্তি করল। মেয়েটার নাম জানা হয়ে ওঠেনি এখনও নীরবের। তার তো কাঁচা মাংসের প্রয়োজন নামের না। এইসব একপাশে রেখে দিলে নীরব নিতান্তই একজন ভালো ছেলে। যাই হোক, গল্পে ফিরে আসা যাক। মোবাইল রেখে হাতে একটি সিগারেট ধরিয়ে বারান্দায় পায়চারি করছি। আজ কেন জানি মনটা খুব শুভ্রতায় ভরে উঠছে। বারান্দা থেকে দেখা যাচ্ছে বাগানে ফুলে ভরে আছে। সেই গন্ধ ঘরে যেন থাকাই যাচ্ছে না। বিকেল পেরিয়ে সন্ধ্যা নামছে আকাশ জুড়ে। খুবই সুন্দর লাগছে আকাশ দেখতে। হঠাৎ দমকা হাওয়া বইছে, মনে হচ্ছে আকাশটার কী ভেবে যেন মন খারাপ হয়ে গেছে। খুব কষ্টে কাতর হয়ে হয়তো চোখ ভিজে উঠছে ভাবতে ভাবতেই বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। বারান্দা থেকে ঘরে এসে মোবাইলটা হাতে নিয়ে দেখি প্রায় 8টা বেজে 30 ছুঁই ছুঁই। বৃষ্টি যেন ক্রমশ বেড়েই চলেছে। মেয়েটার কথা মনে পড়ে গেল। তার তো আসার আর মাত্র মিনিট 30 বাকি। একটা কল দিয়ে দেখি। ভাবতে ভাবতে কল লিস্টে প্রথম নাম্বারটা ডায়াল করলাম। 2 বার বাজার পরে রিসিভ হলো। আসসালামু আলাইকুম, ওই পাশ থেকে বলল। ওয়ালাইকুম আসসালাম, নীরব বলে উঠল। ধন্যবাদ। কেন? আপনি সালামের উত্তর দিবেন ভাবিনি, তাই। ও আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনি এখন কোথায় জানতে কল দিয়েছিলাম? নীরব বলল মেয়েটিকে। বাসা থেকে বের হলাম মাত্র। আচ্ছা, তো অপেক্ষায় আছি। আয়শা কল দিয়েন একটা। বাই। আল্লাহ হাফেজ, ওই পাশ থেকে মেয়েটি বলে উঠল। কল কেটে অপেক্ষা করছি। অপেক্ষা করতে একদমই বিরক্ত লাগে, কিন্তু একটা কথা ভেবে পাচ্ছি না। মেয়েটা টাকার জন্য আমার কাছে তার সব থেকে দামি জিনিসটা বিক্রি করছে। আজ আমার কাছে টাকা আছে বলে একটা মেয়ের খারাপ সময়টা টাকায় ক্রয় করাটা কি ঠিক হবে? আর মেয়েটার কণ্ঠটা এত মায়াবী কেন বারবার কানে বাজছে? এইসব ভাবতে ভাবতে খেয়ালই করিনি বৃষ্টি যেন ঝড়ের আকার ধারণ করেছে। দেয়াল ঘড়িটার দিকে চোখ যেতে দেখি 9টা বেজে 20 পেরিয়েছে। পরক্ষণে মেয়েটির কথা মাথায় আসলো। এত রাতে তাও বাইরে যে ঝড় বইছে, কিছু হয়ে যায়নি তো? সাথে সাথেই কল দিলাম। আপনি যে নাম্বারটিতে কল দিয়েছেন সেই নাম্বারটি এই মুহূর্তে বন্ধ আছে, কিছুক্ষণ পর আবার ডায়াল করুন। ধন্যবাদ বলে কলটি কেটে গেল। আমি আর কিছু না ভেবেই বের হলাম গাড়ি নিয়ে। এই ঝড়ের রাতে মেয়েটির একা আসতে দেওয়া উচিত হয়নি বলেই গাড়ির স্পিড আরও বাড়িয়ে দিলাম। কিছু দূর যেতেই দেখি একটা মেয়েকে কতগুলো ছেলে ধাওয়া করছে। মেয়েটা বাঁচাও বাঁচাও বলে আমার গাড়ির সামনে এসে পড়ছে। আমি একটা ছাতা বের করে গাড়ি থেকে নামলাম। মেয়েটা আমার পিছনে এসে আমাকে বাঁচান প্লিজ তোতলাতে তোতলাতে বলল। বাহ, কি সুন্দর! এত সুন্দর দুটি চোখের বিপরীতে আমি যেন আর কোনো কিছুই শুনছিলাম না। ওদের থেকে বাঁচান প্লিজ, মেয়েটা আমার হাতে ধাক্কা দিয়ে মায়ালো জড়ানো কণ্ঠে বলল। আমাদের মাঝে না ঢুকে চলে যায় এখান থেকে। দেখ আমরা কতগুলো, বলে এগিয়ে আসছিল ছেলেগুলো। ছাতাটা একটু ধরেন তো। এবার আয়, তোদের জন্য কম করে হলেও একটা বরাদ্দ, না হলে পালা। গাড়ির ভেতর থেকে পিস্তল বের করে ওদের দিকে তাক করে বললাম। আপনাকে অনেক ধন্যবাদ, চোখ নিচু করে বলে উঠল মেয়েটি। এত রাতে বাইরে কি করছেন? নীরব বলল। একটা কাজ আছে, এমনি অনেক দেরি হয়ে গেছে। এই নিন আপনার ছাতাটা, আমার একটু তাড়া আছে, যেতে হবে। তাড়াহুড়ো দেখিয়ে বললাম। কি কাজ? ছাতা নিতে নিতে আমি জিজ্ঞেস করলাম। কোনো উত্তর না দিয়ে চলে যেতে লাগলো মেয়েটি।
কোনো চুক্তি আছে কি কারোর সাথে? আমি বলে উঠলাম। আপনি কি করে জানলেন চুক্তির কথা? পিছু ফিরে অবাক হয়ে বলল মেয়েটি। আমি ভুল না করলে আপনার সাথে আমার চুক্তি হয়েছিল 30,000-এ। কিন্তু আপনি এখানে কেন? আর সরি, বৃষ্টির জন্য দেরি হয়ে গেছে। আপনার দেরি দেখে কল দিয়েছিলাম, কল ঢুকেনি তাই বের হয়ে পড়ি আপনার কথা ভেবে। বিকেল থেকে বাসায় কারেন্ট নাই, আর মোবাইলে চার্জও নাই, তাই বন্ধ হয়ে গেছে। একটি কিপ্যাড মোবাইল বের করে, আচ্ছা এখন গাড়িতে ওঠা যাক, ভিজে যাবেন তো? নীরব বলে উঠল। আশেপাশে ভালোভাবে চোখ বুলিয়ে, আচ্ছা আপনাকে দেখে ভদ্র পরিবারের মেয়ে মনে হচ্ছে। আপনি কিছু মনে না করলে জানতে পারি কেন টাকার কাছে বিক্রি হচ্ছেন? আমার টাকাটা অনেক প্রয়োজন। আমার মা খুব অসুস্থ, অনেক টাকার ওষুধ লাগে। আগে একটা সুপার শপে কাজ করে পরিবার চালিয়ে যেতে পারতাম। চাকরিটা হারিয়েছি, দিন 10 হতে যাচ্ছে। বাসায় খাবার জোগানোর টাকাও নাই, ওষুধ কিভাবে কিনব? বলে মেয়েটি কান্না করে দিল। আপনার পরিবারে আর কেউ নাই? মা আর ছোট একটা বোন আছে, এরা ছাড়া দুনিয়াতে আর কেউ নেই আমার। চোখের পানি মুছতে মুছতে বলল। আর কি বলবে ভেবে না পেয়ে চুপ করে গাড়ি চালাচ্ছি, আর লুকিং গ্লাসে মেয়েটাকে দেখছি। অদ্ভুত এক অনুভূতি কাজ করছে আজ। এমন কোনো দিন হয়নি, আজ কেন এমন হচ্ছে? মেয়েটার পরনে একটা কালো বোরকা, মাথায় হিজাব পরিধান করা, শুধু চোখ দুটি ছাড়াই কিছুই দেখা যাচ্ছে না। চোখ দুটি যেন শুধু আমাকে নয়, আমার ভেতরটা কেউ গ্রাস করে ফেলছে। এইসব ভেবে ভেবে খন্দকার বাংলোর সামনে এসে গাড়ি হর্ন দিতেই দারোয়ান গেট খুলে দিল। এইবার নামুন, গাড়ি থেকে এসে পড়েছি। গাড়ি থেকে নামতে নামতে নীরব বলল, এত বড় বাড়ি? আমার ভয় করছে। এমন বাড়ি ভূতুরে মুভিতে দেখেছি। ভয় ভয়ে মেয়েটি বলল। ভয় কেন পাচ্ছেন? আছি তো সাথে, চলুন আমার সাথে। নীরব ভেতরে ঢুকতে ঢুকতে বলল মেয়েটিকে। আচ্ছা। ভয়ে ভয়ে নীরবের পিছু পিছু ঢুকল। জীবনে যে নিজের সতীত্ব রক্ষার জন্য এত কষ্ট করলাম, সেই দেহটাই কিনা আজ টাকার কাছে বিলিয়ে দিলাম। আমার ভাবনার ঘোর কাটিয়ে তিনি বলে উঠল, এখানে বসেন। আর এটা হলো বাথরুম, চাইলে ফ্রেশ হয়ে আসতে পারেন। নীরব বলল মেয়েটিকে। বৃষ্টিতে প্রায় ভিজে গেছে শরীরে সব কাপড়, যাই গিয়ে হাত মুখটা ধুয়ে আসি। ভাবতে ভাবতে উঠে হাঁটা লাগালো মেয়েটি। এই যে দরজাটা খুলেন। দরজার সামনে দাঁড়িয়ে বলল। কেন? কি হয়েছে? তুতলাতে তুতলাতে ভয়ে ভয়ে বলল মেয়েটি। আরে টাওয়ালটা নেওয়ার জন্য। না লাগবে না। মেয়েটি মনে মনে ভাবতে লাগলো, যদি কিছু করে দরজায় খুললে। আচ্ছা ঠিক আছে বলেই টাওয়ালটা বিছানায় রেখে চলে আসলাম। কিছুক্ষণ পর বের হওয়ার শব্দ পেলাম দরজা খোলার। এই নেন, এগুলো খেয়ে নেন। ঘরে ঢুকতে ঢুকতে বললাম, না আমি খাবো না সব, আমার খিদে নেই। ভয় পাওয়ার কিছু নেই, আমি ঘুমের ওষুধ দিয়ে আনিনি, আপনাকে চুক্তি করে নিয়ে এসেছি। এখানে ঘুমের ওষুধ খাওয়ানোর কী আছে? খাবারগুলো সামনে রাখতে রাখতে বললাম। আমি একবার তাকিয়ে দেখে নিলাম এখানে সবই ফাস্টফুড খাবার, আর ভাবতে লাগলাম হয়তো বাইরে থেকে আনিয়েছে। আর তিনি তো ঠিকই বলছে, আমি তো তার সাথে চুক্তিবদ্ধ, তিনি চাইলে আমার সাথে এখন যা ইচ্ছে করতে পারে। এইসব ভেবেই দেহ শিউরে উঠল আমার। এই যে তাড়াতাড়ি খেয়ে নিন, আমার সময় নষ্ট হচ্ছে। আর সারা রাতের জন্য আপনার এগুলো খাওয়া উচিত, খালি পেটে কষ্ট হবে। একটা চিকেন ফ্রাই নিলাম, না খেলে কষ্ট পেতে হবে। জীবনে কেউ ছুঁয়েও দেখেনি, আর আপনাকে দেহ বিলিয়ে কি আমার কম কষ্ট হবে? আমার তো মরে যেতে ইচ্ছে করছে, মনে মনে বলতে লাগলাম। এখনও মেয়েটা মুখ থেকে কাপড়টাও সরাচ্ছে না কেন? কখন থেকে হাতে ফ্রাই নিয়ে বসে আছে। আমি যে মেয়েটাকে দেখার জন্য মরে যাচ্ছি, মনে মনে বলতে লাগলাম। এই যে এবার কি মুখে দিবেন, নাকি এইভাবে রাত শেষ করে দিবেন? কিছুটা রাগে চেহারা করে বললাম মেয়েটিকে। আমি কারোর সামনে কিছু খেতে পারি না, কিছু মনে না করলে আপনি একটু বারান্দা যাবেন? আমি খাওয়া শেষ করে সাথে সাথেই আপনাকে ডাক দিমুনি, করুণ গলায় মেয়েটি বলল। ঠিক আছে, তাড়াতাড়ি করবেন। উঠে চলে আসলাম। ধুর, কিছুই হলো না, কিন্তু মেয়েটার সাথে আমি অন্যায় করছি না তো? ভাবতে ভাবতে একটা সিগারেট ধরালাম। হয়েছে, আসতে পারেন, খাওয়া শেষ করে বলল মেয়েটি। সিগারেট হাতে নিয়ে ঘরে ঢুকলাম। এই, আপনি ধূমপান করেন? চেঁচিয়ে বলে উঠল মেয়েটি। হ্যাঁ তো। ধূমপান ভালো না, আমি গন্ধ সহ্য করতে পারি না। আচ্ছা,
আপনার নাম জানা হয়ে ওঠেনি এখনও। সিগারেট হাত থেকে ফেলে দিয়ে বললাম, আমার নাম মাহফুজা আক্তার। ও আচ্ছা, মাহফুজা। আপনাকে আমি একটা নামে ডাকতে পারি কি? কি নাম শুনি আগে? আমি আপনাকে নাবিলা বলে ডাকতে পারি কি? নাবিলা তো আমার নামই, আম্মা রেখেছিল। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, এখন রেডি হন। অনেক কথা বলেই সময় শেষ করে ফেলেছি। দেখুন, এমনি 11টা বেজে গেছে। দেয়াল ঘড়িটার দিকে ইশারা করে বলল, কি করতে হবে, কিভাবে রেডি হতে হয় আমি তো জানি না। দাঁড়ান, আমি শিখিয়ে দিচ্ছি বলে ওর মুখ থেকে পর্দাটা উঠিয়ে দিলাম একটানে। পুরো ঘর জুড়ে নীরবতা। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। মনে হচ্ছে বাকরুদ্ধ হয়ে গেছি। মেয়েটার চোখ দুটি ফ্লোরে এমনভাবে আটকে রেখেছে, দেখে যেন আমার হিংসা হচ্ছে আরও। এত সুন্দর মায়াভরা মুখ, তার চোখ দুটি আমার চোখে রাখলে কি হয়? আমি বলে উঠলাম, আমার চোখের দিকে তাকান। নাবিলা বলল, আমি সরাসরি কোনো পুরুষের চোখে তাকাই না। অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়ে বলল, আমি আপনাকে তাকাতে বলছি। তাকাবেন না মানে তাকাবেন? রাগান্বিতভাবে আমি বললাম মেয়েটিকে। জি। কিছুটা ভয় পেয়ে তাকালো মেয়েটি আমার দিকে। এখন হাত বাড়ান, হাসি দিয়ে বললাম। কেন কেন? ভয়ত গলায় তুতলাতে তুতলাতে বলল মেয়েটি। দিতে বলেছি, দেন। বেশি কথা আমার পছন্দ না। রাগ দেখিয়ে বললাম, হ্যাঁ দিচ্ছি। মেয়েটি হাত বাড়িয়ে দিল। এটা আপনার জন্য। হাতে একটা খাম দিয়ে বললাম। নাবিলা বলল, কি এটা? অবাক হয়ে। খুলেই দেখুন, মুচকি হেসে বললাম। কাজ শেষ করার আগেই টাকা। আমি বললাম, কাজ শেষ হয়ে গেছে, এখন তাড়াতাড়ি রেডি হন বলেই চলে আসতে লাগলাম বারান্দাতে। নাবিলা নরম সুরে বলল, কাজ তো শুরুই হয়নি, শেষ হলো কিভাবে? বারান্দা থেকে আমি বললাম, চাঁদের গায়ে দাগ লাগাতে নেই। বারান্দায় একটা সাদা গোলাপ ফুটেছে। গোলাপটার সৌন্দর্য আর গন্ধ আমার মনে ধরছে না। মনে হচ্ছে এই গোলাপের সৌন্দর্য নাবিলার কাছে হার মানবে। রাতের আকাশ আমার ভীষণ প্রিয়। এক চাঁদ আর একা আমি দুজন মিলে কত করেছি পাগলামি। আমার মন ভালো থাকুক আর খারাপ, চাঁদটাই যে ছিল আমার নিত্য রাতের সঙ্গী। আজকের মেঘলা আকাশ হওয়ায় চাঁদটা ঠিক মতো দেখা যাচ্ছে না, কিন্তু বারান্দা থেকে পিছনে ফিরলেই মনে হচ্ছে আকাশের চাঁদ আজ আমার ঘরেই বসে আছে। আমার সব ভাবনা ছেদ ঘটিয়ে একটা মধুর স্বর ভেসে আসলো। এই যে শুনছেন? হ্যাঁ, রেডি হয়েছেন? ঘরে ঢুকতে ঢুকতে আমি বললাম। কি রেডি হব? সব কিছু পরে নেন। নাবিলা বলল, সব তো পরে আছি, কিছু তো খোলা হয়নি, শুধু মুখের কাপড়টাই তো তোলা হয়েছে, সেটা তো তখনই ঠিক করে নিয়েছি। অবাক হয়ে বলল, ওহ সরি। সব যেন ঘুলিয়ে ফেলেছি আমি। জি। আচ্ছা চলুন। বের হতে হতে বললাম মেয়েটিকে। কোথায় যাচ্ছেন? ওনার পেছনে পেছনে বের হতে হতে জিজ্ঞেস করলাম, আপনার আম্মুর সব ওষুধ কেনা লাগবে তো নাকি? হাঁটতে হাঁটতে আমি মেয়েটিকে বললাম, কিন্তু এত রাতে তো দোকান খোলা পাবো না। আপনি চুপ করে আসেন তো, বেশি কথা বলছেন। নাবিলা মুখ বাঁকিয়ে বলল, আচ্ছা। এই যে গাড়িতে উঠবেন নাকি? দরজা খুলতে পারি না তো। নাবিলা বলে উঠল, এই নেন, এবার উঠেন প্লিজ, কথা না বাড়িয়ে। দরজা খুলে দিয়ে আমি বললাম নাবিলাকে, হ্যাঁ উঠছি। গাড়িতে উঠতে উঠতে বলল আমাকে নাবিলা। আর কিছু না বলে গাড়ি স্টার্ট দিলাম। দারোয়ান গেট খুলে দিল। আমি ওর দিকে তাকিয়ে দেখলাম, বাহিরে তাকিয়ে সব কিছু দেখছে। কি মায়াবী চোখ, যেন তার চোখের দিকে তাকিয়েই আস্ত একটা জীবন পার করে দেওয়া যাবে। নীরব বলল, নাবিলা, আপনি কি সব ওষুধের নাম জানেন? নাবিলা বলল, সবগুলো নাম তো জানি না, কয়েকটা নাম জানি। আসলে সবগুলো কেনার টাকা হয়নি কখনো, তাই সব থেকে বেশি দরকারিগুলোই কিনতাম, আর ওইগুলোই মনে আছে। নীরব বলল, আচ্ছা ঠিক আছে, কিন্তু এত রাতে বাসায় গেলে আপনাকে কিছু বলবে না? নাবিলা বলল, মা তো ওষুধের সাথে ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়। ওষুধ নেয় বাসায়, শুধু ঘুমের ওষুধ ছিল। ওইটা খাওয়ানোর পরেই বাসা থেকে বের হয়েছিলাম, আর ছোট বোনও তার আগেই ঘুমিয়ে পড়েছে। আচ্ছা ঠিক আছে বলে আমি গাড়ি ড্রাইভ করতে লাগলাম। কিছুক্ষণ পর জেলার সব থেকে বড় হসপিটালের সামনে এসে গাড়ি থামল। আমি বললাম, গাড়ি দরজা খুলে দিয়ে, এই যে আসুন আমার সাথে। নাবিলা বলল অবাক হয়ে, হ্যাঁ, এখানে কেন আসলেন? রোগীকে? হেঁটে চলে যেতে যেতে আমি বললাম, আরে পাগল, আসেন তো কথা না বলে।
নাবিলা পেছনে পেছনে হাঁটতে লাগলো। নাবিলাকে উদ্দেশ্য করে ওষুধের নামগুলো বলেন। একটা ওষুধের দোকানে গিয়ে বললাম। সেই ওষুধের নাম বলছে, আর আমি ওর দিকে তাকিয়ে দেখছি শুধু। আপনার আরও কিছু বাকি আছে কি নেওয়া? নাবিলা বলল, না, আমার প্রায় শেষ। আপনার নেওয়া শেষ হলে আমার কিছু নেওয়ার আছে। জি, কি নেবেন? নেন, আমার শেষ। আমাকে কিছু মাইগ্রেনের ওষুধ দিয়েন তো। সেলসম্যান বলল, ভাই সব দিয়ে দিয়েছি। মাইগ্রেনের ওষুধগুলো আলাদা দিও ভাইয়া, আর প্রাইসটা বলো। সেলসম্যান বলল, আচ্ছা ভাই, মোট বিল 2570 টাকা। আপনার ওষুধগুলো আলাদা গুনব? নীরব বলল, টোটালি ঠিক আছে, আলাদা হিসাব করা লাগবে না। নাবিলা বলল, এই নিন টাকা। খাম থেকে 3টি 1000 টাকার নোট সেলসম্যানের উদ্দেশ্যে বাড়িয়ে দিল। নীরব বলল, এই না না, ওনার কাছ থেকে টাকা নেবেন না, আমি পে করতেছি। অনলাইনে পে করার ওয়ে নাই? সেলসম্যানের উদ্দেশ্যে বলল। সেলসম্যান হাত দিয়ে দেখিয়ে বলল, এই যে এদিকে স্ক্যানার আছে, দেখুন পে হয়েছে। স্ক্যান করে বললাম আমি। সেলসম্যান বলল, জি, টাকা এসেছে। আমি বললাম, ধন্যবাদ। এই যে নাবিলা, চলুন। নাবিলা বলল, হ্যাঁ, আমার কাছে তো টাকা আছে, এখন আমি বিল দিতে পারতাম। নীরব বলল, গাড়িতে উঠতে উঠতে, চুপ, এই নিয়ে আর কথা না, চুপ করে গাড়িতে উঠে বসুন, আর আপনার বাসার রাস্তাটা দেখিয়ে দিবেন। প্রায় মিনিট 30 পর নাবিলার কথা মতো ব্রেক কষলাম তাদের বাসার সামনে। গুটগুটে অন্ধকার। নাবিলাকে গাড়ি থেকে নামালাম। নাবিলা গাড়ি থেকে নেমে আমাকে বলল, ঘরে চলুন, এতটা পথ এসেছেন, ঘরে তো আসা যায়। আমি ইতস্তত হয়ে বললাম, আজ না, অন্য কোনো দিন আসবো। এমনি অনেক রাত, এমন সময় বাসার মানুষ খারাপ ভাববে। অভিমানী ভাবে নাবিলা বলল, গরিবের ঘর বলে আসতে চাচ্ছেন না? নরম গলা এক প্রকার বাধ্য হয়ে আমি বললাম, এই না, এমন ভাববেন না নাবিলা। আচ্ছা ঠিক আছে, চলুন। আচ্ছা আপনি দাঁড়ান, আমি ভিতর থেকে ডাক দিলে আসবেন। আমি গিয়ে আগে মাকে তুলি ঘুম থেকে। বলেই চলে গেল ঘরের ভিতর নাবিলা। বাইরে এই অন্ধকার যেন কিছুই দেখা যাচ্ছে না, তার উপর মশার কামড় খেয়ে মনে হচ্ছে সব রক্ত এখানে দিয়ে যেতে হবে। এর এখানে থাকে কিভাবে? এইসব ভাবতে ভাবতে ঘরের ভিতর থেকে একটা কান্নার শব্দ ভেসে আসলো। আমি এখানে দাঁড়িয়ে আর একটু সময় অপেক্ষা করলাম না, ঘরের ভিতর ঢুকে গেলাম। ঘরে ঢুকেই দেখলাম একটা পিচ্চি মেয়ে কান্না করছে। নাবিলা পাশে বসে ওষুধ খাওয়ানোর চেষ্টা করছে। আমি এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে বললাম, খুব খারাপ অবস্থা হলে চলুন হসপিটালে নিয়ে যাই। ওষুধ খাওয়াতে খাওয়াতে নাবিলা বলল, আজ ওষুধ খাইনি তাই হয়তো একটু বেশি খারাপ লাগছে। তারপরও আমার মনে হয় আপনার আম্মার একবার ডাক্তার দেখানো। এরই মাঝে পিচ্চি মেয়েটি বলে উঠল, আপু আপু, আম্মা খুব পানি চাচ্ছিল, আমি পানি এনে দিয়েছি, পরে তোমাকে ডাকতেছিল, তারপর আর কথা না বলে ঘুমিয়ে গেছে। বলেই কান্না করে দিল। আপু, আম্মা কি আর ঘুম থেকে উঠবে না? পিচ্চিটাকে জড়িয়ে ধরে নাবিলা বলে উঠল, এমন বলে না, আম্মা একটু পরেই উঠবে, কান্না করিস না। ওনার হাত ধরে আমি বললাম, আমার মনে হয় আপনার আম্মাকে হসপিটালে নেওয়া দরকার। আপনার আম্মুকে ধরে তুলুন আমার সাথে। ভাঙা গলায় নাবিলা বলল, একটু আমার কথা শুনুন। হসপিটালে নেওয়ার পর অনেক টাকা লাগবে। এত টাকা তো নেই, যে কয় টাকা আছে সেগুলো পরীক্ষা করে আর ওষুধ কিনে শেষ হয়ে যাবে হসপিটালে। আমি যা বলছি তা করেন, আপনি ধরেন আমার সাথে। এই বুড়ি, তুমি আমাদের সাথে আসো। দুজনে নাবিলার আম্মুকে ধরাধরি করে গাড়িতে তুললাম। নাবিলা ঘরে তালা মারতে গেল। আমার পাশের সিটে দরজা খুলে দিয়ে পিচ্চিটাকে বললাম, এই বুড়ি, এখানে এসে বসো। আর নাম কি তোমার? মেয়েটা এখনও চুপ করে ঘরের সামনে দাঁড়িয়ে আছে। আমার দিকে তাকায় একবার নাবিলার দিকে। আপু, এটা কে গো? পিচ্চিটা জিজ্ঞেস করলো। আমার সাথে বসিয়ে দিয়ে বললাম, তোমার ভাইয়া লাগে। তোমাকে নাম জিজ্ঞেস করছে, বলো ওনাকে, আর এখানে বসো। নাবিলা, আপনি আন্টির পাশে বসেন, মাথাটা কাঁধে রেখে। তোমার নাম কি গো বুড়ি, বললে না? আমার নাম মায়েশা। আপনার নাম কি? গাড়ি চালাতে চালাতে আমি বললাম, আমার নাম রাহিয়ান রিফাত নীরব। তুমি রিফাত ভাইয়া বলেই ডেকো।
গাড়ির ট্যাবের স্ক্রিন দেখিয়ে মায়েশা বলল, রিফাত ভাইয়া, এটা কি? এটা ট্যাব। এটাতে গান বাজে, গান দেখা যায়, আর অনেক কিছু। ধমকি সুরে নাবিলা বলল, মায়েশা, এইসব ধরে না, চুপ করে বসে থাকো। গাড়ি ব্রেক করতে করতে আমি বললাম, কি হচ্ছে? আপনি ওকে বকছেন কেন? সে এখনও ছোট। এবার নামুন। এসে গেছি হসপিটালে। নেমেই একটা ট্রলি এনে আন্টিকে নিয়ে হসপিটালে ঢুকলাম। ডক্টরের সাথে কথা বলে বুঝলাম আন্টিকে আগে ভর্তি করতে হবে। তাই রিসেপশনে নাবিলাকে ডেকে নিয়ে ভর্তি করিয়ে দিয়ে আসলাম। এখন আবার আন্টির পাশে যেতেই ডক্টর বলল, ভর্তি করেছেন? ফাইল এগিয়ে দিয়ে নাবিলা বলল, হ্যাঁ, এই নেন রিসেপশনের ভর্তির পেপার। চলে যেতে যেতে ডক্টর বলল, আমি ওনাকে দেখেছি, 2টা পরীক্ষা করা লাগবে। একটু পর নার্সকে পাঠিয়ে দিব, আপনারা ওনার পাশে কেবিনে থাকুন। নাবিলা ওর মায়ের পাশে বসে আছে। আমি মায়েশাকে নিয়ে বের হয়ে বাইরে থেকে কিছু শুকনো খাবার আর পানির বোতল নিয়ে কেবিনে ঢুকলাম। দেখলাম কেবিনে নার্স আন্টির রক্ত নিয়ে বের হয়ে গেল। খাবার এগিয়ে দিয়ে আমি বললাম, নাবিলা, এখানে খাবার আছে, খেয়ে নিন কিছু। অনেক দৌড়াদৌড়ি করেছেন আজকে। নাবিলা বলল, পরে খাবো, মায়েশা কিছু খেয়ে নে। মায়েশা বলল, আমিও তোমার সাথেই খাবো আপু। বের হয়ে গেলাম আমি। ও আচ্ছা, বুঝে গেছি, আপনি মায়েশাকে নিয়ে খেয়ে নিন, আমি বাইরে যাচ্ছি, ডক্টরের সাথে কথা বলে আসি, এসে নক করব দরজায়। ডক্টরের কেবিনে আসলাম। ডক্টর কেবিনে নেই। পেছন থেকে বলে উঠল কেউ, কিছু দরকার? ঘুরে দেখলাম ডক্টর। কি হয়েছে ওনার? পরীক্ষা শেষ হয়নি? ডক্টর বলল, আসলে ওনার অনেকগুলো রোগ ধরা পড়েছে। শরীরে ব্লাড কম, ব্লাড প্রেশার বেশি, তাই শরীর দুর্বল হয়ে যায় একটু পরপর, আর ওনার ব্লাডে ইনফেকশন ধরা পড়েছে। আমি বললাম, এখন এই সমাধানটা কি ওইটা বলেন। ডক্টর বলল, আপাতত ব্লাডের ব্যবস্থা করেন, আমরা ওনাকে স্যালাইন দিচ্ছি, আর আমার মনে হয় না ওনাকে অপারেশন করে কোনো লাভ হবে। ব্লাড ইনফেকশন, এটা আস্তে আস্তে শরীরের রক্ত নষ্ট করে ফেলবে, তারপরও হয়তো অপারেশন করে কিছু দিন বেশি বাঁচানো যেতে পারে। আমি বললাম, আপনি অপারেশনের ব্যবস্থা করেন, টাকা পয়সা নিয়ে ভাববেন না, আর ব্লাড গ্রুপটা বলেন। ডক্টর বলল, এই যে রিপোর্টের ফাইলটা এখানে আছে, আপনি দেখে ম্যানেজ করেন, আমি অপারেশনের ব্যবস্থা করছি। ফাইলগুলো নিয়ে কেবিনের সামনে এসে নক করলাম। হয়েছে আপনাদের? নাবিলা বলল, আসেন। আমি গিয়ে বসে পেপারগুলো দেখে নিলাম। রক্তের গ্রুপ বি পজিটিভ। আরে, আমারও তো বি পজিটিভই। আমার হাত থেকে নিয়ে নাবিলা বলল, কিসের পেপার এগুলো? আমি বললাম, আন্টির রক্তের প্রয়োজন বি পজিটিভ। নাবিলা বলল, আমার তো এ পজিটিভ। এখন রক্ত কই থেকে পাবো এত রাতে? আমি আছি তো, চিন্তা করবেন না। ডক্টর, রক্ত ম্যানেজ হয়ে গেছে, আমার রক্তে বি পজিটিভ, রক্ত নেওয়ার ব্যবস্থা করুন। একটা ফাইল দেখতে দেখতে ডক্টর বলল, আচ্ছা আপনি কেবিনে যান, আমি আসতেছি। আমি কেবিনে এসে বসলাম। নাবিলা আমাকে উদ্দেশ্য করে বলল, রক্ত জোগাড় হয়নি? আমি বললাম, হয়েছে, একটু পর ডক্টর নিয়ে আসবে। নাবিলা বলল, আচ্ছা, আপনি আমাদের জন্য এত কিছু কেন করছেন? নিশ্চয়ই কোনো চিন্তা আছে আপনার মনে। আমি বললাম, হ্যাঁ আছে, বললাম না চাঁদের গায়ে দাগ লাগাতে নেই। আমি চাঁদ খুব ভালোবাসি, চাই না আপনি আবার কোথাও অর্থের জন্য দাগ লাগাতে চান। এরই মাঝে ডক্টর আর নার্সকে কেবিনে ঢুকতে দেখে নাবিলা কিছু বলতে চেয়েও যেন বলতে পারল না। আমাকে উদ্দেশ্য করে ডক্টর বলল, আপনি শুয়ে পড়ুন আর হাতটা শক্ত করুন। ঠিক আছে বলেই আমি শুয়ে পড়লাম। রক্ত যাওয়া চলছে। নাবিলা আকস্মিক ঘটনায় সে যেন আকাশ থেকে পড়ল, আমাদেরকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। হয়তো ভাবেনি এমন কিছু হতে পারে। অন্যদিকে নাবিলা ভাবছে, এই লোকটা আমাদের জন্য এত কিছু করছে কেন? কি চাই? খারাপ লোক হলে কি এমন কাজ করতো? নাকি আমি ওনাকে নিয়ে ভুল চিন্তা ভাবনা করছি? যে পুরুষ আমার সব কিছু পেয়েও আমার কিছুই করলো না, উল্টো আমাদের বিপদে এগিয়ে আসলো। ছি ছি, ভদ্রলোক না হলে এতক্ষণে আমি হয়তো অন্য 8-10টা মেয়ের মতো বেশ্যা হয়ে যেতাম। এইসব ভাবনা ছেদ ঘটিয়ে আমি বলে উঠলাম, আপনি কোনো চিন্তা করবেন না নাবিলা, আমি সব কিছুর ব্যবস্থা করে দিয়েছি। আন্টিকে একটু পর স্যালাইন এবং রক্ত দেবে, আপনারা ওনার সাথে থাকেন। নাবিলা বলল, আপনি আমাদের জন্য এত কিছু করছেন, আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আমি বললাম, ছি ছি, আন্টির কোনো ছেলে নেই, ওনার ছেলে থাকলে তো সেই করতো। আর হ্যাঁ,
কোনো সমস্যা হলে আপনার কাছে তো নাম্বার আছে, কল দিন। নাবিলা বলল, কিন্তু আমার মোবাইলে যে চার্জ নেই, বন্ধ হয়ে আছে সেই সন্ধ্যার পর থেকে। ভিজিটিং কার্ড দিয়ে নীরব বলল, আচ্ছা এই কার্ডটা রাখুন, এখানে নাম্বার আছে, রিসিপশন থেকে কল দিন। নাবিলা বলল, আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই, আর আন্টিকে স্যালাইন দেওয়া হলে আপনি একটু ঘুমিয়ে নিন। নাবিলা বলল, আপনি সাবধানে যান, আল্লাহ হাফিজ। আমি বললাম, বাই। হসপিটাল থেকে বের হয়ে চলে আসলাম। মেয়েটার প্রতি মায়া যেন ক্রমশ বেড়েই চলছে। ভাবতে ভাবতে বাংলোতে না গিয়ে বাসায় আসলাম। রাত পেরিয়ে ভোর হতে চলল। মোবাইলে দেখলাম 3:58। বাসায় ঢুকতেই দেখি দরজা ভেতর থেকে লাগানো। আমি কলিং বেল চাপতেই কিছুক্ষণ পর মা এসে দরজা খুলে দিল। ঘরে ঢুকতেই দেখি আব্বাও দাঁড়িয়ে আছে। আমি কিছু না বলে উপরে উঠতে যাব, তখনই রাগী সুরে আব্বা জিজ্ঞেস করলো, কয়টা বাজে এখন? আমাকে বাঁচাতে মা বলল, থাক না, এত রাতে এসব বলে কি হবে। আব্বা বলল, তুমি চুপ থাকো, তোমার জন্য কিছু বলতে না বলতে এখন সে কী করছে তা তুমি জানো? আমি বললাম, আসলে বাবা, আমি হসপিটালে গিয়েছিলাম, একটা ইমার্জেন্সি রোগী। আমাকে থামিয়ে দিয়ে আব্বা বললেন, থাক, আর বলতে হবে না, আমাকে বাংলোর দারোয়ান সাহেব বলেছে। হাত বাড়িয়ে আমি বললাম, সত্যি আব্বা, আমি হসপিটালে ছিলাম এতক্ষণ, এই দেখুন ব্লাড ডোনেট করার রিসিপ্ট। আব্বা বলল, হ্যাঁ ঠিক আছে, ঘরে যাও, আর যেন এইসব না শুনি, আর দারোয়ানের কিছু বলার চেষ্টাও করবে না এই ব্যাপারে। বলেই চলে গেল। সাথে সাথে মাও চলে গেল। আমিও চলে আসলাম ঘরে। সারা দিনের ক্লান্তি হয়ে বিছানায় গায়ে এলিয়ে দিতেই ঘুমে বিভোর হয়ে গেলাম। ওইদিকে নাবিলা তার মাকে স্যালাইন দেওয়ার পর মাইশাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। তার ঘণ্টা দুয়েক পর সূর্যের আলো চোখে পড়তে ঘুম থেকে উঠে একবার ওর মার মলিন মুখটার দিকে তাকিয়ে বাইরে চলে আসলো। এসে কিছু খাবার কিনে আবার চলে গেল কেবিনে। গিয়ে মাইশাকে তুলে সকালে নাস্তা করালো। এর ভিতর রক্ত দেওয়া শেষ। নার্সকে ডেকে এনে সেটা খুলে একটা স্যালাইন দিয়ে গেল। এদিকে সকাল গড়িয়ে দুপুর হচ্ছে, নীরবের ঘুম ভাঙার নাম নেই। একটা কলের শব্দে আমার ঘুম ভাঙল। হাতে নিয়ে দেখি অচেনা নম্বর। কিছু না ভেবে কল ধরলাম। আমি বললাম, হ্যালো। অচেনা নাম্বার থেকে ওই পাশ থেকে বলল, কেমন আছো নীরব? ভালো, আপনি কে? কণ্ঠ শুনে বুঝতে পারছো না? একসময় তো নিয়মিত কথা হতো, এত তাড়াতাড়ি ভুলে গেলে? মৃদুলা, তুমি? এতদিন পর কি মনে করে কল দিলে? কেমন আছো নীরব? ভালোই আছি। আমাকে জিজ্ঞেস করবে না কেমন আছি? দেখো, আজ এরা কথা বাদ দিয়ে কল রাখো। যে ভালো থাকার জন্য চলে যায় তাকে জিজ্ঞেস করার কি আছে? আমাকে ক্ষমা করা যায় না? ক্ষমা তো সেদিনই করে দিয়েছি, যেদিন মুক্ত আকাশে উড়িয়ে দিয়েছিলাম। যাই হোক, বাদ দাও, আমার কাজ আছে, রাখলাম। আর কখনো কল না দিলেই খুশি হব, বাই। কল কেটে দিলাম। মৃদুলা, আমার প্রাক্তন, নিজের সুখের জন্য আমাকে ছেড়ে গিয়েছিল, বছর খানেক হলো। এতদিন পর আবার আমার জীবনে আসতে চাচ্ছে। এমন মেয়ে আমার দরকার নেই যে নিজের ভালো থাকার দিকটা চিন্তা করে আমায় ছেড়ে গিয়েছিল। আপনাদের কি মনে হয় ঠিক করিনি? হঠাৎ রাতের কথা মনে হলো। নাবিলা, মাইশা, ওরা তো হসপিটালে কোনো খোঁজ নেওয়া হয়নি পরে। তাই উঠে ফ্রেশ হয়ে বের হতে যাব। মা বলল, খেয়ে বের হতে, না হলে বাবার আবার রাগারাগি করবে। তাই হালকা খেয়ে বের হয়ে পড়লাম। বের হয়ে সোজা চলে আসলাম হসপিটালে। রুমে ঢুকে দেখি মাইশা বসে আছে। আমাকে দেখি বলে উঠল, রিফাত ভাইয়া, দেখো, আমার আম্মা ঘুম থেকে উঠেছে, আমার সাথে গল্প করেছে। আমি তোমার গল্প বলেছি। খুশি হয়ে বলল। সামনে এগিয়ে গিয়ে আমি বললাম, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন এখন? ওয়ালাইকুম আসসালাম। বাবা একটু ভালোই আছে আগের থেকে। তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব জানি না। আমাদের খারাপ সময় তুমি আমাদের পাশে এসে দাঁড়িয়েছ। আস্তে আস্তে এটুকু বলেই হাঁপিয়ে গেছেন। এসব কি বলছেন? আপনি আমার মার মতো। আপনার ছেলে থাকলে নিশ্চয়ই এটাই করতো। তুমি আমার ছেলের অভাব দূর করলে আজ। আল্লাহর কাছে তোমার জন্য লাখো লাখো শুকরিয়া। এখন আপনি রেস্ট নিন। আন্টি, মাইশা, তোমার আপু কই? আপু তো বাইরে গেল একটু আগে, কি যেন আনতে। ও আচ্ছা, তুমি কিছু খেয়েছো? আর তোমার আপু? আমি খেয়েছি সকালে, আপু খায়নি। মুচকি হাসি দিয়ে আমি বললাম, তুমি এখানে থাকো, আমি তোমার আপুকে নিয়ে আসতেছি। এই মেয়েটা একা একা এত দৌড়াদৌড়ি কিভাবে করে? ভেবেই ঘুরে বের হতে যাব, দেখলাম নাবিলা কেবিনে ঢুকছে। আমাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেমন আছেন?
আপনাকে দেখার পর মনটা ভালো হয়ে গেছে। এখন বলুন, সকালে খাননি কেন? নাবিলা বলল, আমাকে দেখে মন ভালো হয়ে গেল কেন? সকালে ক্ষুধা লাগেনি, তাই খাইনি। আমি বললাম, ও আচ্ছা, কই গেছিলেন এখন? আপনাকে কল দিতে বলেছিলাম না? ওষুধ আনতে গেছিলাম। ভাবলাম আপনি এমনি ভোরে বাসায় গেলেন, আপনার ঘুম প্রয়োজন, তাই আর ডিস্টার্ব করিনি। আমি বললাম, আচ্ছা, এখন চলুন আমার সাথে। নাবিলা বলল, কোথায়? আর আমাকে ওষুধ খাওয়াতে হবে। নীরব বলল, আচ্ছা, খাওয়ানোর পরেই আসেন। নাবিলা বলল, আচ্ছা দাঁড়ান। নাবিলা চলে গেল ওষুধ নিয়ে। আন্টিকে ওষুধ খাওয়ানোর পর মাইশাকে আন্টির পাশে রেখে চলে আসলো। নাবিলা বলল, চলুন, কিন্তু তাড়াতাড়ি ফিরতে হবে, মাইশা সব বুঝবে না। আমি বললাম, চিন্তা করবেন না, আমরা তাড়াতাড়ি আসব, আর নার্সকে বলে এসেছি দেখাশোনা করতে। নাবিলাকে নিয়ে একটা রেস্তোরাঁয় ঢুকলাম। মেয়েটা ঠিকমতো খাওয়া দাওয়া করছে না, নিজের কথা যেনই ভুলে গেছে। জানি না, হয়তো মুখও মলিন হয়ে গেছে। তার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারা যাচ্ছে। একটি টেবিলে দুজন বসলাম। ওর জন্য খাবার অর্ডার করার পর সে বলছে সে খেতে পারবে না। আমি আশ্বস্ত করতে চেষ্টা করলাম যে আমি তো তোমাকে দেখেছি, আমার কাছে নিজেকে আড়াল করার কি আছে আর? অনেক জোরাজুরিতে সে রাজি হয়, কিন্তু এখানে আরও মানুষ আছে, তাই এখানে খাবে না। তাই উঠে একটা প্রাইভেট টেবিলে বসলাম। বসে লজ্জা মাখা মুখ থেকে পর্দাটা সরিয়ে আমার দিকে একবার তাকিয়ে মুখ নিচে নামিয়ে আস্তে খেতে লাগলো। অন্য একজনের সামনে খেতে তার দ্বিধা হচ্ছে, সাথে লজ্জাও পাচ্ছি। তার মুখ দেখেই বুঝতে পারছি। তাই নীরবতা ভেঙে বলতে শুরু করলাম, আন্টি আলহামদুলিল্লাহ মোটামুটি একটু সুস্থ। আমি ডাক্তারের সাথে কথা বলে জানতে পারলাম অপারেশন করালে ঠিক হয়ে যেতে পারে। অসুস্থতার কারণ লুকিয়ে বললাম নাবিলাকে। নাবিলা বলল, অপারেশন করাতে অনেক টাকার প্রয়োজন। এত টাকা কোথায় পাবো? এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে মন মরা হয়ে বলল। আমি বললাম, সে নিয়ে ভাববেন না, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। আশা করি আজ রাতে অপারেশন হয়ে যাবে। এক নিঃশ্বাসে নাবিলা বলল, না, এমনি আপনি আমাদের জন্য অনেক করেছেন, আমি আর আপনার কাছে ছোট হতে চাই না। তার চোখের দিকে তাকিয়ে আমি বললাম, তাহলে কি 2 দিন পর আবার কারোর সাথে চুক্তিতে আবদ্ধ হবেন? এমন প্রশ্ন শুনে সে চোখ নিচের দিকে করে বসে আছে। ভাবেনি হয়তো এমন কিছু বলবো। আমি স্পষ্ট দেখছি নাবিলার চোখের কোণের পানি। ইচ্ছে করছে মুছে দিতে, কিন্তু সে অধিকার কি আছে আদৌ? হয়তো নেই। তাই আবার বলতে শুরু করলাম। নাবিলা চোখের পানি মোছেন। আমি আপনাকে ছোট করব না। আমি অপারেশনের টাকাগুলো এখন আপনাকে দিচ্ছি, আপনি পরে আমাকে ফেরত দিয়ে দিন। নাবিলা বলল, এত টাকা আমি কোথায় পাবো? একটা চাকরি করতাম, সেটাও তো আর নেই। আমি বললাম, আমি আপনাকে একটা সাহায্যের হাত বাড়াবো, আপনি ধরবেন। কাল আপনার একটা সিভি আমাকে দিয়েন, আর না হলে আপনার সব সার্টিফিকেটগুলো দিয়েন, আমি বানিয়ে নেব। নাবিলা বলল, আচ্ছা, এখন চলুন, অনেক দেরি হয়ে যাচ্ছে। আমি বললাম, আপনি খাবারটুকু শেষ করেন, আমি আসছি। চলে আসলাম। এসে আর একটা খাবারের পার্সেল নিয়ে বিল পে করে নাবিলাকে নিয়ে হসপিটালে চলে আসলাম। কেবিনে ঢুকে দেখলাম মাইশা পানি খাচ্ছে। খাবারের পার্সেল হাতে দিয়ে মাইশাকে বললাম, মাইশা, এ নাও, এটা খাও। আর কিছু খেতে ইচ্ছে করলে তোমার ভাইয়াকে কিন্তু বলবা। নাবিলা বলল, এটা তো আপনার জন্য এনেছেন, তাই না? ওকে কেন দিচ্ছেন? আমি বললাম, আমি কি বলেছি এটা আমার জন্য এনেছি? আর আমি খেয়েই এখানে এসেছি, আবার কেন এসব খেতে যাব? নাবিলা বলল, আমি তো ভাবছি আপনার জন্য। খেতে খেতে মাইশা বলল, ভাইয়া, এটা অনেক মজা, আমি আগে কখনো খাইনি। সামান্য ফ্রাইড রাইসের সাথে মাটন পেয়েই এত খুশি। হয়তো রেস্তোরাঁর খাবার বলে বুঝতে পারছে না, এটা তেমন আহামরি কোনো খাবার না। হয়তো খেয়েছে আগে, কিন্তু বুঝতে পারছে না, আবার হতে পারে খায়নি। এই শহরের মুরগির মাংসই কিনতে এখন মধ্যবিত্তরা হাঁপিয়ে যাচ্ছে, খাসির মাংস তো দূরের কথা। আমি বললাম, আচ্ছা নাবিলা, আমি বিকালে আসবো, রেডি থাকেন। সব কাগজগুলো নিয়ে আসতে হবে আপনার বাসা থেকে। নাবিলা বলল, আচ্ছা, আমি নার্সকে বলে যাব আপনাদের খেয়াল রাখতে। বলে বের হয়ে আসলাম। বাসায় ফিরে ফ্রেশ হয়ে খেয়ে একটু ঘুমিয়ে নিলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বের হলাম। হসপিটালে গিয়ে নাবিলাকে নিয়ে ওর বাসা থেকে কাগজপত্রগুলো নিয়ে হসপিটালে যাওয়ার পথে গাড়ি থামালাম। নাবিলা বলল, এখানে নামলেন যে, কি হয়েছে? আপনিও নামেন, একটা সিভি বানানো লাগবে। 2 জন গিয়ে সিভি বানিয়ে নিয়ে আসলাম। আবার গাড়িতে উঠে নাবিলাকে নিয়ে হসপিটালে আসলাম। হসপিটালে ঢোকার পথে ডক্টরের সাথে দেখা। তিনি জানালেন 9টায় নাবিলার মাকে ওটিতে নেওয়া হবে। আমি আর নাবিলা একসাথে কেবিনে ঢুকলাম।
দেখি আন্টি আর মাইশা গল্প করছে। আমাদের দেখে নাবিলাকে উদ্দেশ্য করে আন্টি বলে উঠল, কী রে মা, কই গেছিলি? নাবিলা বলল, মা একটু বাসায় গিয়েছিলাম, কিছু কাগজ আর মোবাইলের চার্জার আনতে ভুলে গিয়েছিলাম। চার্জও নাই মোবাইলে, তাই সেটাও আনতে গেছিলাম। আমাকে উদ্দেশ্য করে বললেন আন্টি, ও আচ্ছা বাবা, তোমার নামটাই জানা হয়নি ভালো করে। আমি বললাম, জি আন্টি, আমি রাহিয়ান রিফাত নীরব। আন্টি বলল, সুন্দর নাম, তোমার মতোই। আচ্ছা এখন রেস্ট নেন আন্টি, 9টায় অপারেশন আপনার, তাই এখন আর কথা না। নাবিলাকে উদ্দেশ্য করে আন্টি বললেন, অপারেশনের এত টাকা কোথা থেকে পেলি রে মা? নাবিলা বলল, মা উনি টাকাগুলো দিয়েছে, আমি নিতে চাইনি। তারপর আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিবে বলেছে, তখন আস্তে আস্তে দিয়ে দিতে। আমাকে দেখিয়ে বলল। আমার উদ্দেশ্য করে আন্টি বলল, তোমাকে যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি বাবা, ঈশ্বর হয়তো আমাদের সাহায্যের জন্যই তোমাকে পাঠিয়েছে। আমি বললাম, হয়েছে, এখন থামুন আর রেস্ট নিন। নাবিলা বলল, হ্যাঁ মা, তুমি একটু ঘুমিয়ে নাও। আন্টি আর কিছু না বলে ঘুমানোর চেষ্টা করলো। মাইশাকে নিয়ে বাইরে এলাম। মেয়েটা সারাদিন হসপিটালের ভিতর থেকে সেও অসুস্থ হয়ে যাবে ভেবে মাইশাকে নিয়ে হসপিটালের বাইরে ঘোরাঘুরি করে কিছু মজা কিনে দিয়ে রাতের জন্য দুজনের খাবার নিলাম। হসপিটালে ফিরে দেখি আন্টিকে ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে। নাবিলা ওটির দরজা পর্যন্ত দিয়ে আসলো। এখন মাইশাকে জড়িয়ে ধরে কান্না করছে। মাইশা আর কিছু না ভেবেই হয়তো বোনের কান্না দেখে সেও কাঁদতে লাগলো। আমি এগিয়ে গিয়ে নাবিলাকে উদ্দেশ্য করে বললাম, এই যে আপনি যদি ভেঙে পড়েন মাইশার কি হবে? আমার দিকে তাকিয়ে চোখ মুছতে লাগলো নাবিলা। নিজেকে শক্ত করুন, সব ঠিক হয়ে যাবে। আমার কথা নাবিলা হয়তো কিছুটা ভরসা পেল। প্রায় 1.5 ঘন্টা পর আন্টিকে কেবিনে শিফট করলো। ডক্টর আমাকে ডাকলেন, আমি গেলাম। ডক্টর বললেন, মিস্টার নীরব, আমরা আমাদের পক্ষে সর্বোচ্চ চেষ্টা করেছি।